আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই যে ভাবুকটা নিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে না থেকে ভিতরে আসুন। এটা আপনার আর আমার বাড়ি, এখানে আর কেউ থাকবে না। এই বাসাটা আমি অনেক আগেই কিনেছি, আর বাগানটাও অনেক আগে করেছি। যখন ওই বাসাটায় ভালো না লাগতো তখন এখানেই এসে থাকতাম। আপনার জন্য পার্মানেন্টলি এসে পড়েছি। এই বাগানে আপনার প্রিয় সব ফুল গাছগুলো আছে। আপনার আর পাশের বাড়ির ছাদে তাকিয়ে থাকতে হবে না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে নীলিমার কাছে এসে হাত ধরে ভিতরে নিয়ে গেল মেহেরান। নীলিমা ঘরের ভেতরে ঢুকে দেখলো সব ফার্নিচারগুলো সেটিং করা হয়ে গেছে, এখন গোছালেই হয়ে যাবে। নীলিমার মাথার মধ্যে মনে হয় ভন ভন করছে। এতক্ষণ যাবৎ ভাবলো কি আর হলোটা কি, এই বাড়িটাও ওই সাইকোটার। কোথায় ভাবলো এই বাড়ির মালিকের সাথে আড্ডা মেরে সময় কাটাবে, সেখানে এই বাড়িটা ওই সাইকো মেহরানের। এর মানে ও এখানে আরো একা হয়ে গেল, এটাও কিভাবে মানবে? আচ্ছা, ওই লোকটার মনে হয় অনেক টাকা, ঢাকায় ডুপ্লেক্স বাড়ি, এখানে একতলা বিশিষ্ট সুন্দর একটি বাড়ি, আর কত কিছু আছে আল্লাহ জানে। নীলিমার কিছু ভাবতে পারলো না, বাড়িটা ঘুরে দেখতে লাগলো। 3 রুম, রুমের দেয়ালগুলো নীল কালার করা, সাথে ডাইনিং রুম, একটা স্টোর রুমও আছে। 3 রুমে 3টে অ্যাটাচ ওয়াশরুমও আছে, কিন্তু কষ্টের বিষয় হলো এখানে কোনো ব্যালকনি নেই, আর না ছাদে ওটা সিঁড়ি আছে। নীলিমার মনটা একটু খারাপ হয়ে গেল। পরক্ষণে ভাবলো বাগানে গিয়ে সময় কাটানো যাবে। মেহেরান ফ্রেশ হয়ে খাবার নিয়ে এলো। নীলিমাকে ওদের থাকার রুম দেখিয়ে ওই রুমে গিয়ে বসতে বলল। নীলিমা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসলো। দেখলো বিরিয়ানির প্যাকেট, তবে এটা দোকানের বিরিয়ানি। মেহেরান বলল, আজ রান্না করার সুযোগ পাইনি, তাই এটা খাও, রাতে কিছু একটা করব। নীলিমার এমনিতে খুব ক্ষুধা লেগেছিল, তাই চুপচাপ খেয়ে নিল। কথায় আছে পেট শান্তি তো সব শান্তি। নীলিমা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল, তারপর ঘুমের দেশে তলিয়ে গেল। এদিকে মেহেরান নীলিমাকে ঘুমাতে দেখে ওর কাছে গিয়ে কপালে আলতো করে চুমু দিয়ে বলল, আমার পাগলি ব্লুবার্ড। তারপর মেহেরান একটু রেস্ট নিয়ে ঘর গোছাতে লাগলো। প্রায় 4 ঘন্টা পর নীলিমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখলো সন্ধ্যা হয়ে গেছে। ঘুম ঘুম চোখে বোঝার চেষ্টা করলো কোথায় আছে। পরক্ষণে মনে পড়লো ওরা তো নতুন বাসায় আছে। নীলিমা আশেপাশে তাকিয়ে মেহেরানকে খুঁজতে লাগলো, কিন্তু মেহেরানকে কোথাও দেখতে না পেয়ে তড়িঘড়ি করে উঠে ডাইনিং রুমে এসে দেখলো পুরো ঘর গোছানো হয়ে গেছে। একটু অবাক হলো, ভাবলো লোকটা রোবট নাকি, এত কিছু এত কম সময়ে কিভাবে গোছালো। ইস, আমিও না কি যে বলি, এই লোকের দ্বারা তো এসবই সম্ভব। তবে লোকটাকে আমার সাহায্য করা উচিত ছিল। এখন খুব খারাপ লাগছে, কেন যে ঘুমোতে গেলাম। যাই, লোকটাকে গিয়ে সরি বলে দিই। এখন থেকে যতদিন এই বাসায় থাকবো লোকটাকে কাজে টুকটাক হেল্প করব। সাইকো হোক আর যাই হোক, আমার খুব কেয়ার করে, এটা তো মানতেই হবে। হঠাৎ ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস অনুভব করলো নীলিমা। পেছনে তাকাতে মেহেরানকে দেখে ভয় পেয়ে গেল, বলল, আপনি হঠাৎ ভূতের মতো পেছনে দাঁড়িয়ে আছেন কেন? কত ভয় পেয়েছি জানেন? উফ, কত সুন্দর করে তোমার চুলের ঘ্রাণ নিচ্ছিলাম, আর তুমি মুডটাই নষ্ট করে দিলে। আর ভূত বুঝি পিছনে দাঁড়িয়ে থাকে? আজ তোমার থেকে নতুন কিছু জানলাম। নীলিমা আমতা আমতা করে বলল, আসলে আমি ভূত খুব ভয় পাই। আচ্ছা, ওই সব কথা বাদ দিন, আপনাকে একটা কথা বলার ছিল। কি? আই এম সরি, আপনাকে আজ বাসা ছাড়ানোতে হেল্প করা উচিত ছিল আমার, কিন্তু আমি উল্টো মনের সুখে ঘুমিয়েছি, তাই সরি। আরে বোকা মেয়ে, সরি বলার কি আছে, এটা কোনো ব্যাপার না। কথাগুলো বলতেই মেহেরানের চোখ পড়ল নীলিমার গালের একটু নিচে মিচমিচে কালো তিলটায়। মেহেরানকে তিলটা চুম্বকের মতো টানছে। একটা শুকনো ঢোক গিলে নীলিমার দিকে তাকিয়ে বলল, ওকে, সরি অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু একটা শর্তে। উফ, এই লোকটা দেখি শর্ত ছাড়া কিছুই বোঝে না। নীলিমা ভুরু কুচকে বলল, বলুন কি শর্ত? তুমি তো বাংলা সিনেমা অনেক দেখো, সেটা আমি খুব ভালো করেই জানি। তো নায়িকা শাবনূরের একটা ছবিতে শাবনূর একটা ডায়লগ বলেছিল, খুশি পাকা পেঁপে খায়। এটা দেখেছো? নীলিমা খুব এক্সাইটেড হয়ে বলল, দেখেছি, কিন্তু শাবনূর এটা বলতে পারেনি। এটা বলা তো কোনো ব্যাপারই না। তাই নাকি? ওকে, তাহলে তুমি এই কথাটা টানা 10 বার বলবে। যদি টানা 10 বারের মধ্যে একবারও ভুল না করো, তাহলে তুমি যা বলবে আমি তাই মেনে নিব। কথাটা শুনে নীলিমা যেন অবাকের শীর্ষে পৌঁছালো।
বলল, সত্যি আমি যা বলবো তাই শুনবেন? আমি যদি আমাকে ডিভোর্স দিতে বলি পারবেন? নীলিমার কথা শুনে মেহেরান এক হাত মুঠ করে নিল। মস্তিষ্ক কিছুক্ষণের জন্য মনে হয় কাজ করা বন্ধ করে দিল। পরক্ষণে একটা বাঁকা হাসি দিয়ে বলল, আফরাজ মেহরান চৌধুরী কখনো কথার বরখেলাপ করে না। তুমি যেটা বলবে সেটাই হবে, তবে তুমি যদি হেরে যাও তাহলে আমি যেটা বলবো সেটা শুনতে হবে। মেহেরানের কাটকাট জবাব শুনে নীলিমা এতক্ষণে হাসি মাখা মুখটা ভয়ে চুপসে গেল। মেহেরান সেটা বুঝতে পেরে বলল, চিন্তা করো না, এত তাড়াতাড়ি ফুলসজ্জার কথা বলবো না, তবে তুমি চাইলে আমি এক পায়ে রাজি। বাই দ্য ওয়ে, তুমি কি শর্তে রাজি? ভেবে দেখো, এই সুযোগ কিন্তু আর পাবে না। নীলিমা মনে মনে ভাবল, এটা বলা কোনো ব্যাপারই না। একবার যদি আমি জিতে যাই তাহলে এই সাইকোর নরক যন্ত্রণা থেকে আজীবনের জন্য মুক্তি পাওয়া যাবে। কিন্তু সাইকোটা এত সহজ একটা শর্ত দিল কেন? ওনার মাথায় অন্য কিছু চলছে না তো? অন্য কিছু চললে তো আর এত বড় কথা বলতে পারতো না। নীলিমা আরো কয়েক সেকেন্ড ভেবে বলল, ওকে ডান, আমি আপনার শর্তে রাজি। মেহেরান মুচকি হাসি দিয়ে বলল। তাহলে শুরু করো। নীলিমা বলতে থাকলো, খুশি পাকা পেঁপে খায়, খুশি পাকা পেঁপে খায়, খুশি পাকা পেঁপে খায়, খুশি পাকা পেঁপে খায়, খুশি পাকা পেঁপে খায়। 5 বারের সময় নীলিমার ভুল হওয়াতে মেহেরান হাসতে হাসতে ফ্লোরে বসে পড়ল। নীলিমার এইরকম ভুল হওয়ায় নিজের কপালে হাতুড়ি পেটা করতে ইচ্ছে করছে। মেহেরান হাসি থামিয়ে ফ্লোর থেকে উঠে বলল, কি গো ব্লুবার্ড, মাঠে নেমে অর্ধেক খেলেই হেরে গেলে? সো স্যাড। চু চু চু। নীলিমা লজ্জায় নিচের দিকে তাকিয়ে রইল। মেহেরান গলা খাকারি দিয়ে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না। এখন আমি যেটা করব সেটা সহ্য করবে। ফলো মি। এই বলে মেহেরান হেঁটে রুমের দিকে গেল। নীলিমা একরাশ ভয় ও আতঙ্ক নিয়ে রুমের দিকে পা বাড়াতে মেহেরান নীলিমার হাত ধরে ওকে বিছানায় ফেলে দিল, আর সাথে সাথে মেহেরানও বিছানায় শুয়ে পড়ল। এই মুহূর্তে মেহেরান এবং নীলিমার মধ্যে 1 ইঞ্চির দূরত্ব হবে। মেহেরানকে এত কাছে দেখে নীলিমার বুকের ধুকভুকানি যেন দ্বিগুণ বেড়ে গেল। নীলিমার ঠোঁট জোড়া অনবরত কাঁপছে। এটা দেখে মেহেরান আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। নীলিমার অধর জোড়ায় নিজের অধর জোড়া মিশিয়ে দিল। কিছুক্ষণ এভাবে থাকার পর নীলিমার গলার নিচের কালো তিলটায় গভীরভাবে চুমু দিল। এক পর্যায়ে লাভ বাইট দিয়ে ফেলল। নীলিমা কিঞ্চিৎ শব্দ করে উঠল। মেহেরান আস্তে আস্তে ওর বুক থেকে ওড়না সরাতে নিলে নীলিমার কান্নার শব্দ ভেসে আসলো। কান্না করার শব্দে মেহেরানের হুঁশ ফিরে এলো। এখন ওর নিজেকেই মারতে ইচ্ছে করছে। কি করতে চাচ্ছিল? এখনই যদি সব কিছু করে ফেলে তাহলে তো সব প্ল্যানিং বৃথা যাবে। কন্ট্রোল মেহরান, কন্ট্রোল ইয়োরসেলফ। মেহেরান নীলিমাকে ছেড়ে উঠে বসলো। নীলিমার দিকে তাকিয়ে বলল, এত কান্না করার কি আছে? আমি তো আমার শর্ত পালন করেছি, অন্য কিছু তো করিনি। অন্য কিছু করেননি মানে? আপনি আমার গলার নিচে কামড় দিলেন কেন? মেহেরান মুচকি হেসে বলল, ওটা কামড় না, ওটাকে লাভ বাইট বলে। আজকালকার মেয়ে হয়েও তুমি দেখি কিছুই জানো না। আর আমি তোমার হাজব্যান্ড, তোমাকে শুধু লাভ বাইট কেন, সব কিছু করার অধিকার আমার আছে। শুধু ভদ্রতা বজায় রাখছি দেখে দুর্বল ভেবো না। আর তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারোনি। তাই আজকের পর থেকে আমার কাছ থেকে পালানোর চিন্তা মাথা থেকে পুরোপুরি ছেড়ে ফেলো। নীলিমা কান্না করতে করতে বলল, দেখুন, আপনি আমায় জোর করলেও আপনি আমার। মেহেরান নীলিমাকে আর কিছু বলতে না দিয়ে ওর ঠোঁটে আঙুল দিয়ে বলল, উফ লিটল ব্লু বার্ড, বাংলা সিনেমার ডায়লগগুলো দেখছি মাথায় সেটিং করে নিয়েছো। এখন প্লিজ মেলো ড্রামা করে বলো না, ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি, মন পাবি না। কথাটা বলে মেহেরান উচ্চ শব্দে হেসে দিল। নীলিমা যেন বোকা হয়ে গেল। সত্যিই তো এই কথাটাই বলতো। নীলিমা মেহেরানের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলল, আমি না হয় বাংলা সিনেমা দেখি, তাই আমার ডায়লগ মুখস্থ। কিন্তু আপনি এই ডায়লগগুলো কিভাবে জানেন? এর মানে আপনিও বাংলা ছবি দেখেন? কখনো না, এগুলো ফেসবুকের ভিডিও তো সারা দিনই আসে, সেখানেই মাঝে মাঝে দেখি। ও, আপনি ফেসবুক ব্যবহার করেন? কেন, তোমাকে কি আমার এলিয়েন মনে হয় নাকি? সোশ্যাল মিডিয়ার অন্যতম মাধ্যম হলো ফেসবুক। তো আপনার ফেসবুক আইডির নাম কি? নাম দিয়ে তোমার খাম কি? সেটা তোমাকে বলবো না। পরে দেখা যাবে তুমি আমার ফেসবুকে আইডি মেনশন করে বিভিন্ন সোশ্যাল গ্রুপে গিয়ে বলবে, হেল্প প্লিজ, আমাকে এই সাইকো পাগল বজ্জাত লোকটা জোর করে আটকে রেখেছে। তারপর বাংলা সিনেমার ডায়লগ দিবে, বাঁচাও আমাকে বাঁচাও।
কথাগুলো বলে মেহেরান ঠোঁট টিপে হাসতে লাগলো। নীলিমা কটমটিয়ে মেহেরানের দিকে তাকিয়ে বলল, আপনি কি খোঁচা মারা ছাড়া কথা বলতে পারেন না? সব সময় আমাকে ইনিয়ে বিনিয়ে অপমান করার চেষ্টা করেন, খারুস একটা। এটা আবার কেমন নাম? এই নামটার সাথে আপনার আচরণের খুব মিল আছে, তাই বললাম। কথাগুলো বলে নীলিমা হনহন করে চলে গেল ওয়াশরুমে। কিছুক্ষণ পর বের হয়ে দেখলো মেহেরানের রুমে নেই। কিচেন থেকে কিছু শব্দ আসছে। নীলিমা বুঝতে পারলো মেহেরান রাতের খাবার বানাবে। নীলিমাও কিচেনের দিকে গিয়ে মেহেরানের সাথে টুকটাক কাজ করতে লাগলো। মেহেরান জিজ্ঞেস করলো, আজ কি খেতে চাও? বাইরে রিমঝিম বৃষ্টি হচ্ছে, আমার ভুনা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেতে মন চাচ্ছে। ওকে, তাহলে তাই করি। আর বুঝতে পারছি না চাঁদ মামা আজ কোন দিকে উঠলো যে মহারানী আজ কিচেনে এসেছে, তাও আবার আমাকে হেল্প করতে। নীলিমা কটমটিয়ে বলল, আমাকে কি আপনার মনুষ্যত্বহীন মনে হয়? আপনি আজ অনেক কাজ করেছেন, তাই একটু হেল্প করতে আসলাম। তাছাড়া রুমে আমার একা একা বোরিং লাগে। আজকের পর থেকে আমি যতদিন আপনার কাছে আছি ততদিন আপনার কাজে সাহায্য করব। তুমি তো সারা জীবন থাকবে। যতদিন কথাটা কম শোনায়, তাই বলবো সারা জীবন সাহায্য করব। বুঝেছো ব্লুবার্ড? নীলিমার কথা না বাড়িয়ে মাথা নাড়ালো, তারপর বলল, আমি খুব ভালো ভুনা খিচুড়ি রান্না করতে পারি। আমি আজ এটা রান্না করি আর আপনি মাছ ভাজুন, কারণ আমি মাছ ভাজতে গেলে সেটা আর খেতে পারবেন না। তেল ছিটে আসার ভয়ে মাছ ভাজতে গিয়ে অনেক দূরে থাকি, যার কারণে মাছ পুড়ে যায়। মেহেরানে ফিচেল হেসে বলল, ওকে ডিয়ার সুইট হার্ট, তুমি ভুনা খিচুড়ি রান্না করো। আজ তোমার হাতের রান্না চেটে পুটে খাবো। তারপর ওরা দুজন রান্না কমপ্লিট করলো। আজকে নীলিমা খাবার সার্ভ করলো। তারপর নিচে খেতে বসে মেহেরানের দিকে তাকিয়ে বলল, আগে আপনি খেয়ে বলুন রান্নাটা কেমন হয়েছে, তারপর আমি টেস্ট করব। মেহেরান ওর কথা মতো খাবার মুখে নিয়ে হা করে নীলিমার দিকে তাকিয়ে থেকে বলল, এটা কি রান্না করেছো তুমি? হায় আল্লাহ, এই ছিল আমার কপালে শেষ পর্যন্ত কিনা। মেহেরানকে আর কথা বলতে না দিয়ে নীলিমা কাঁদো কাঁদো মুখ করে বলল, রান্না ভালো হয়নি তাই না? আসলে আমি এই ভুনা খিচুড়ি রান্নাটাই ভালো পারি, কিন্তু আজ আপনার বাসায় প্রথম রান্না করতে গিয়ে খুব আনইজি লাগছিল, তাই হয়তো ঠিকঠাক মশলা দিতে পারিনি। ওকে, আমি খেয়ে দেখছি কোনটা কম হয়েছে। নীলিমা এক লোকমা মুখে দিয়ে বলল, আমার কাছে তো সব ঠিকঠাক লাগছে, তাহলে সমস্যা কোথায়? মেহেরান এবার অট্ট হাসি দিয়ে বলল, তুমি সত্যি বোকা ব্লুবার্ড। আমি কি একবারও বলেছি যে রান্না ভালো হয়নি? তুমি তো আমার সম্পূর্ণ কথাটাই শেষ করতে দিলে না। আমি বলতে চেয়েছিলাম এত সুন্দর রান্না করেছো তুমি, এত ভালো বউ আমার কপালে ছিল। শেষ পর্যন্ত এত মজার খাবার খেতে পেরে আমি ধন্য হলাম। নীলিমা ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে বলল, আপনি সত্যি একটা রহস্যময় মানুষ। প্রথমে যেভাবে বলেছিলেন আমার মনটাই খারাপ হয়ে গেছিল। এনিওয়ে, খাওয়া শুরু করুন। তারপর ওরা দুজনেই খাবার খেয়ে ফ্রেশ হয়ে নিল। মেহেরান বিছানায় বসে ল্যাপটপে বসে অফিসের কিছু কাজ করছিল, আর নীলিমা কম্পিউটারের নিচে গিয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। হঠাৎ নীলিমার ওর রোহানের আন্টির কথা মনে পড়ল। ভাবতে থাকলো, আচ্ছা, রেহান আর আন্টি কি করছে? এতদিন আমি নিখোঁজ, আন্টি তো নিশ্চয়ই মাকে জানিয়ে দিয়েছে। আর মা আমার প্রতি যতই কেয়ারলেস হোক না কেন, আমার নিখোঁজ হওয়ার কথা শুনে নিশ্চয়ই লন্ডন থেকে এসে পড়েছে, হয়তো থানায় মিসিং কমপ্লেনও করেছে। ইস, তারা কত দুশ্চিন্তা করছে আমার জন্য। রেহান আর আন্টি তো মনে হয় কত রাত নির্ঘুম কাটিয়েছে আল্লাহ জানে। ছোটবেলা থেকে এই একটা মানুষই আমাকে আগলে রেখেছে। খুব খারাপ লাগছে আন্টির জন্য। ব্যাটা সাইকোটা আমার যোগাযোগের সব পথ বন্ধ করে দিয়েছে। এইসব ভাবতে ভাবতে নীলিমার মাথায় হঠাৎ করে একটা আইডিয়া এলো। নীলিমা দুষ্টু হাসি দিয়ে মনে মনে বলল, সাইকোটা নাকি আমাকে ভালোবাসে, এটারই সুযোগ নিতে হবে। তার সাথে এখন থেকে তাল মিলিয়ে চললে এক সময় আমাকে বিশ্বাস করে ফেলবে। সেই সুযোগ নিয়েই আমি পালাবো। তবে সাইকোটাকে তেমন কোনো শাস্তি দিব না, কারণ আমার ফ্রেন্ড রাতুলকে মারলেও আমার সাথে কোনো মিসবিহেভ করেনি, বরং আমার বেশ খাতির যত্ন করেছে। তবে আমাকে জোর করে তুলে এনে বিয়ে করার জন্য একটা শাস্তি তো তার প্রাপ্য, আর সেটা হলো ডিভোর্স। ইয়েস, আমি পালিয়ে যাওয়ার কিছুদিন পর তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। তারপর আমি এমন জায়গায় উধাও হব যে পাগলটা কোনো দিনও আমাকে খুঁজে পাবে না। কথাগুলো ভেবেই বিশ্বজয়ের হাসি দিল নীলিমা। এদিকে বাইরে রিমঝিম বৃষ্টি হচ্ছে।
হঠাৎ নীলিমার সেই বিকালে দেখা ছেলেটির কথা মনে পড়ে গেল। ভাবল, আচ্ছা, ওই ছেলেটার মনে কি অনেক কষ্ট, নাকি ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে? নইলে ওইভাবে আকাশের দিকে তাকিয়ে এত ফিলিংস নিয়ে কিভাবে গানটা গাইলো? আমি তো মনে হয় কিছুক্ষণের জন্য অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম। কেটে গেল 7 দিন। এই কয়েকদিনে মেহেরান এবং নীলিমার সম্পর্কের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। যেমন নীলিমা এখন আর মেহরানের সাথে অযথা ঝগড়া করে না, বরং বাসায় আসলে মেহরানের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করে। তাছাড়া সামনে ফাইনাল এক্সাম থাকায় নীলিমা মনোযোগ দিয়ে লেখাপড়া করে। আর মেহরানও আগের মতো এত শর্ত দেয় না বা ওর সাথে অতিরিক্ত দুষ্টমিও করে না। যদিও মেহরান আগে থেকেই গম্ভীর, তবুও আগে যতটুকু দুষ্টমি করত এখন সেটাও করে না। মেহরান তার বিজনেস নিয়ে বেশ ব্যস্ত জীবন পার করছে। বাসায় এসে খুব বেশি প্রয়োজন ছাড়া কথা বলে না। নীলিমা প্রথমে একটু অবাক হলেও এখন আর সেগুলো নিয়ে ভাবে না। ও শুধু বাসা থেকে পালানোর জন্য একটা সুযোগের অপেক্ষায় আছে। এদিকে থানায় এসে পুলিশের সাথে একাধারে তর্ক করে যাচ্ছে মিসেস মেহেরুন চৌধুরী। তার পাশেই দাঁড়িয়ে আঁচল দিয়ে বারবার চোখ মুছে নিচ্ছে রেহানা বেগম। আমার মেয়ে মিসিং হয়েছে প্রায় 1 মাস হতে চলল। আপনাদের কাছে কমপ্লেন করেছি 10 দিন হয়ে গেল, অথচ আপনারা এখনো আমার মেয়ের খোঁজ পাচ্ছেন না। কি করছেন আপনারা? একটা মেয়েকে খুঁজে পাচ্ছেন না। এটা কি আপনাদের শক্তিশালী পুলিশ ফোর্সের নমুনা? দেখুন, আমি আপনাদেরকে আর মাত্র 3 দিন সময় দিলাম। এই সময়ের মধ্যে যদি আমার মেয়েকে খুঁজে দিতে না পারেন, তাহলে আমি পুলিশ কমিশনারের কাছে যেতে বাধ্য হব। এতক্ষণ পুলিশ অফিসার আরিফ হোসেন মেহেরুন চৌধুরীর দিকে একধানে তাকিয়ে তার কথাগুলো শুনছিল। যখন তিনি পুলিশ কমিশনারের কথা বলল, তখনই পুলিশ অফিসার চেয়ার থেকে উঠে বলতে শুরু করলো, যে নিজে থেকে হারিয়ে যায় তাকে কিভাবে খুঁজে পাবো ম্যাম? আমি জানি আপনার অনেক ক্ষমতা। আপনি চাইলেই পুলিশ কমিশনারের কাছে আমাদের নামে কমপ্লেন করতে পারেন, কিন্তু তিনি চাইলেও আপনার মেয়েকে খুঁজে বের করতে পারবে না, যদি না আপনার মেয়ে নিজে থেকে ধরা দেয়। মেহেরুন চৌধুরী পুলিশ অফিসারের দিকে রাগে দৃষ্টি দিয়ে বললেন, কি বলতে চাইছেন আপনি? আমার মেয়ে নিজে থেকে হারিয়ে গেছে? আপনার এই কথার কোনো ভিত্তি নেই। একটা মেয়ে ইউনিভার্সিটি গিয়ে হঠাৎ করে কিভাবে হারিয়ে যায়? মেহেরুন চৌধুরীর কথা শুনে পুলিশ অফিসার উচ্চ শব্দে হেসে উঠল। কয়েক সেকেন্ড পর হাসি থামিয়ে বলল, শুনেছি বয়স হলে মানুষের বুদ্ধি হাঁটুর নিচে চলে যায়, আর সেটার প্রমাণও পেলাম। আপনি অনেক টাকার মালিক, কিন্তু আপনার কমন সেন্সের বেশ অভাব দেখছি। আপনার এই বোকা বোকা প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি, আর এই 10 দিন আমরা কি করেছি সেটাও শুনুন। আমরা আপনার মেয়ের মোবাইল ট্র্যাক করেছি। মোবাইলের লোকেশন যমুনা নদীর কাছে পাওয়া গেছে। সেখানে গিয়ে আমরা নদীর আশেপাশের সমস্ত জায়গায় খুঁজেছি। আশেপাশের মানুষজনকে জিজ্ঞাসা করেছি, এমনকি আপনার মেয়ের ছবিও দেখিয়েছি, কিন্তু কেউ আপনার মেয়েকে এতদিনের মধ্যে দেখেনি। তারপর আমরা নদীতে ডুবুরে দিয়েও খোঁজ করেছি, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও কোনো মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। আর আপনার কোনো শত্রু যদি আপনার মেয়েকে কিডন্যাপ করতো, তাহলে নিশ্চয়ই আপনাকে মুক্তিপণের জন্য ফোন করতো, কিন্তু সেটাও করেনি। আর সে যদি সত্যি কিডন্যাপার হতো, তাহলে এতদিনে তার বেঁচে থাকার কথাও নয়। নিশ্চয়ই আমরা কোনো না কোনোভাবে তার লাশ খুঁজে পেতাম। আমরা কোনো ক্লু রাখিনি। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনার মেয়েকে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তারপর আমরা নিজেরাই ভেবে নিলাম যে আপনার মেয়ে নিজে থেকেই হারিয়ে গেছে। হয়তো সে ফোনটা যমুনা নদীতে ফেলে গিয়েছে, যাতে আমরা তার লোকেশন ট্র্যাক করতে না পারি। আর আপনার মেয়ে সাবালিকা, ইউনিভার্সিটিতে পড়ার সময় রিলেশন থাকতেই পারে। হতে পারে তার পছন্দ করা ছেলেটাকে আপনারা মেনে নিতেন না, আর সেটা সে বুঝতে পেরেছিল, তাই সুযোগ বুঝে পালিয়ে গিয়েছে। হঠাৎ রেহানা বেগম বলে উঠল, না না নীলিমা, এরকম মেয়ে না। আপনি ওর সম্পর্কে ভুল ভাবছেন। ওর যদি সত্যি এরকম কোনো ব্যাপার থাকতো, তাহলে আমাকে ঠিকই বলতো। ছোটবেলা থেকে ও আমার থেকে কোনো কিছু লুকায়নি। রেহানা বেগমের কথা শুনে পুলিশ অফিসার মুস্কি হেসে বলল, ও হ্যালো আন্টি, নীলিমা এখন আর সেই ছোটবাবু নেই, সে যথেষ্ট ম্যাচিউর। আজকাল উঠতি বয়সে মেয়েরা ভালো মন্দ না ভেবে হুট করে সিদ্ধান্ত নিতেই বেশি পছন্দ করে। আর আমরা এমন অনেক কেস দেখেছি যেখানে পরিবারের কাছে মেয়েগুলো ভোলা ভালা, অথচ বাইরে প্রস্টিটিউটের কাজ করে বেড়ায়। তাই না জেনে সাফাই গাইতে আসবেন না প্লিজ। তারপর মেহেরুন চৌধুরীকে লক্ষ্য করে বলল,
আর আপনার যে লম্বা হাত আছে সেটা আমার আগে থেকে জানা ছিল, তাই পুলিশ ফোর্সে নিয়ে আমি নিজেই কমিশনের কাছে গিয়ে সব জানিয়েছি। তিনিও আমাদের সাথে সহমত। তাই এইসব ক্ষমতার বড়াই না দেখিয়ে দোয়া করুন আপনার মেয়ে যেখানেই থাকুক যেন সুখে থাকে, আর কেসটা দয়া করে উঠিয়ে আমাদের মুক্তি দিন। মেহেরুন চৌধুরী রেগে বললেন, আমি কেস কখনোই উঠাবো না। যতদিন না আমার মেয়েকে খুঁজে পাচ্ছি ততদিন এই কেস এভাবেই থাকবে। বলেই মেহেরুন চৌধুরী হনহন করে চলে গেলেন। তার পেছনে রেহানা বেগমও চলে গেলেন। পুলিশ অফিসার বাঁকা হেসে কেসের ফাইলটা পুরনো ফাইলগুলোর উপরে রেখে দিলেন। এদিকে মেহেরুন চৌধুরী বাসায় গিয়ে 1 মিনিটও স্থির থাকতে পারছেন না, ভাবছেন, এতদিন আমার করা সব প্ল্যান বিফলে গেল। কি করব আমি? কিভাবে খুঁজবো? ভুলটা আমারই ছিল। মেয়েটাকে যদি আমার সাথে লন্ডন নিয়ে যেতাম তাহলে এই দিন দেখতে হতো না। ওই বুড়োটা মরেও আমাকে শান্তি দিল না। এদিকে রুমের মধ্যে অনেকক্ষণ যাবৎ পায়চারি করছে মেহেরান, আর রুমে কাচের জিনিসগুলো ভাঙচুর করছে। নীলিমা অবাক হয়ে সবকিছু দেখছে, কিন্তু কিছু বলছে না, কারণ মেহেরানের এই স্বভাবের সাথেও পরিচিত না, তাই বেশ ভয় পেয়ে গেছে। হঠাৎ রক্তচক্ষু দিয়ে নীলিমার দিকে তাকালো মেহেরান। নীলিমা সেটা দেখে একটা শুকনো ঢোক গিলল। নীলিমা বিছানার এক কোণে গুটিসুটি হয়ে বসেছিল। মেহেরান ওকে বিছানা থেকে হ্যাঁচকা টান দিয়ে দাঁড় করিয়ে ওর কাছে এসে বলল, ওই দিন ছাদে ওই ছেলেটাকে ওইভাবে দেখছিলে কেন? নীলিমা অবাক হয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কোন ছাদে? কাকে দেখেছি আমি? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। মেহেরান এবার আরও রেগে গেল। নীলিমার হাত খুব জোরে চেপে ধরে বলল, আমার সাথে একদম ন্যাকামি করবে না। সেদিন খুব বৃষ্টি ছিল, তুমি ছাদে গিয়েছিলে। একটা ছেলে গিটার বাজিয়ে গান গেয়েছিল, তুমি সেটা মুগ্ধ হয়ে শুনেছিলে। তারপর ছেলেটা চলে গেল, তুমি ছেলেটাকে খুঁজছিলে। যখন আমাকে দেখলে তখন আমি জিজ্ঞেস করতে আমাকে মিথ্যা কথা বললে। তুমি নাকি ওই ছাদের ফুল গাছগুলো দেখছিলে। তারপর বিকট চিৎকার দিয়ে বলল, তোমার ওই ছেলের দিকে তাকানোর সাহস কি করে হলো? কই, আমার দিকে তো কখনো এভাবে তাকাও না। ছেলেটা দেখতে নিশ্চয়ই আমার থেকেও বেশি সুন্দর। ওকে ফাইন, আমি এখন ওর থেকেও সুন্দর হয়ে তোমাকে দেখাবো। এই বলে মেহেরান আশেপাশে কিছু খুঁজতে লাগলো। দেখলো ড্রেসিং টেবিলের ওপর একটা পাউডার। সেদিকে তাকিয়ে মেহেরান একটা বাঁকা হাসি দিয়ে পাউডারগুলো সারা মুখে মেখে নিল। তারপর নীলিমার দিকে তাকিয়ে উচ্চ শব্দে হেসে দিল। হাসির আওয়াজ এত ভয়ঙ্কর ছিল যে পুরো রুমের দেয়ালে শব্দগুলো প্রতিধ্বনি হয়ে নীলিমার কানে এসে বাড়ি খাচ্ছে। নীলিমা ভয়ে চুপসে গেল। মেহেরান নীলিমার হাত ছেড়ে দিল। এত জোরে হাত ধরে নীলিমা খুব ব্যথা পেয়েছে, কিন্তু ভয়ে ওর মুখে দিয়ে কথা বের হচ্ছিল না। হাতের ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল। এদিকে মেহেরান এখনো রক্তচক্ষু নিয়ে নীলিমার দিকে তাকিয়ে আছে। নীলিমা ভয়ে এসির মধ্যেও ঘেমে গিয়েছে। ওর কাছে মেহেরানকে দেখতে একদম হরর ফিল্মের প্রেতাত্মার মতো লাগছে। চোখ জোড়া টকটকে লাল, মনে হয় একটু ছুঁয়ে দিলেই রক্ত গড়িয়ে পড়বে। তার উপর মেহেরান এমনিতেই ফর্সা, আর পুরো মুখে পাউডার মাখানোতে আরও বেশি সাদা লাগছে। পাউডারগুলো মুখের উপর পুরো লেপটে আছে। নীলিমা এমনিতেই ভূত খুব ভয় পায়, তাই কখনো হরর মুভি দেখে না। আর আজ চোখের সামনে জ্যান্ত আত্মার মতো দেখতে লাগছে মেহেরানকে। এইসব নীলিমা ছোট্ট মস্তিষ্ক আর সহ্য করতে না পেরে দুহাত দিয়ে কান চেপে ধরে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেল। মেহেরান নীলিমার দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিল। সকাল 8:30। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠল নীলিমা। জানালা দিয়ে সূর্যরশ্মি উঁকি দিচ্ছে। নীলিমা সেদিকে কয়েক সেকেন্ড তাকালো। বিছানা থেকে ওঠার সময় হাতে টান অনুভব করলো। পাশে তাকিয়ে দেখলো মেহেরান ওর হাতে ধরে ঘুমিয়ে আছে। নীলিমার হাতটি মেহেরানের লোমশ বুকে স্পর্শ করছে। নীলিমা সেদিকে তাকিয়ে মুচকি হাসি দিল। তারপর হঠাৎ করে গতকাল রাতের কথা মনে করতেই জোরে চিৎকার দিল। নীলিমার চিৎকারে মেহেরানের ঘুম ভেঙে গেল। মেহেরান হন্তদন্ত হয়ে বসে নীলিমাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে ব্লুবার্ড? এখনো তোমার শরীর খারাপ লাগছে? দেখি দেখি জ্বর আছে কিনা। এই বলে মেহেরান নীলিমার কপালে হাত দিল। দেখলো জ্বর নেই। মেহেরান জিজ্ঞেস করলো, জ্বর তো নেই, তাহলে এইভাবে চিৎকার করলে কেন? নীলিমা এখনো ভয়ে কাঁপছে। গতকাল রাতের ঘটনা মনে পড়তে শরীর শিউরে উঠছে। নীলিমা মেহেরানকে ধাক্কা দিয়ে বিছানা থেকে নেমে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি একদম আমার কাছে আসবেন না, তাহলে আমি নিজেকে শেষ করে দিব। আপনি একটা পাগল পাগল পাগল। আপনার সাথে আমি আর এক মুহূর্তও থাকতে চাই না। বলে নীলিমা দৌড়ে দরজার কাছে গিয়ে দরজার সিটকেনি খুলতে গিয়ে দেখলো দরজা ভেতর থেকে লক করা। নীলিমা পেছনে ঘুরে মেহেরানকে রক্তচক্ষু নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল। মেহেরানের লাল চোখ দেখে নীলিমার আবার গতকাল রাতের কথা মনে পড়ে গেল। মেহেরান ওর হাত ধরে বলল,
হাতে ব্যথা পেয়েছিলে তাই মলম লাগিয়ে দিয়েছি। তুমি সেন্সলেস হয়ে গিয়েছিলে। গভীর রাতে তোমার জ্বর এসেছিল। জ্বর মেপে দেখি 103 ডিগ্রি। তোমাকে ঘুমের ঘরেই স্যুপ খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি। সারা রাত জেগে তোমার জলপট্টি দিয়েছি। বিশ্বাস না হলে টি টেবিলের দিকে তাকিয়ে দেখো। নীলিমা সেখানে তাকিয়ে দেখলো একটি বাটিতে পানি আর ছোট টাওয়াল রাখা। মেহরান আবার বলতে শুরু করলো, ভেবো না নিজের নামে এত কথা বলছি কেন। আসলে কি বলো তো, আমি না বললে তুমি কিছুই জানতে না। কারণ তুমি শুধু গতকাল রাতে আমার খারাপ রূপটা দেখেছো, ভালো রূপটা দেখোনি। কারণ সেন্সলেস হওয়ার পর গতকাল রাতের কথা তোমার কিছুই মনে নেই। বাই দ্য ওয়ে, এত কিছু বলার একটাই কারণ, এত কিছু করেছি তোমাকে সুস্থ করার জন্য, আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্য নয়। তারপর মেহরান নীলিমার হাত ছেড়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে হাতুড়ি বের করে খুব জোরে দেয়ালে আঘাত করলো। হাতুড়ির আঘাতে দেয়াল থেকে ঘুড়ি পড়তে লাগলো। নীলিমা ভয়ে আটকে উঠল। মেহরান নীলিমার কাছে এসে বলল, এই দেয়ালের গুড়িগুলো দেখতে পাচ্ছ ব্লু হার্ট? নীলিমা চুপ করে রইল। মেহরান ম্লান হেসে বলল, জানো তো, দেয়াল খসে পড়লে দেয়ালের গুড়িগুলো খুব সহজেই চোখে পড়ে, কিন্তু মন ভেঙে গেলে সেটা কারো চোখে পড়ে না। আসলে কেউ যদি তার আবেগগুলো তার বিপরীতে থাকা মানুষটির কাছে খুব সহজে ফুটিয়ে তোলে, তখনই মানুষটি বিপরীত দিকের মানুষের কাছে হালকা হয়ে যায়। হৃদয় একবার ভেঙে গেলে সেই ভগ্ন হৃদয় জোড়া লাগানো খুব কষ্টকর। 8 বছর বয়সে মাকে হারিয়ে আমার হৃদয় একেবারে ভেঙেছে। তোমাকে পেয়ে আবার জোড়া লেগেছে। আর কোনোভাবেই সেই হৃদয়কে ভেঙে যেতে দিব না। শিকল দিয়ে হলেও তোমায় আটকে রাখবো। তবুও তোমায় দূরে যেতে দিব না। কারণ তোমার ভালোবাসার অনলে আমি বারবার পুড়ে আবার জ্বলে উঠতে চাই। একাধারে কথাগুলো বলে দরজায় লক খুলে বাহির থেকে দরজা আটকে চলে গেল মেহরান। নীলিমা বিছানায় বসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো আর অতীতের দিনগুলো নিয়ে ভাবতে লাগলো। অতীত, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার জন্ম বাংলাদেশে হলেও আমার জন্মের 1.5 বছর পর আমার বাবা মা আমাকে নিয়ে লন্ডন চলে যান। সেখানে বাবার বিজনেস থেকে শুরু করে বাড়ি গাড়ি সব কিছুই ছিল। আমার বাবার নাম রিহান চৌধুরী, মায়ের নাম মেহরুন চৌধুরী। আমার মা দেখতে বেশ সুন্দরী, তাই তো বাবা আমার মাকে দেখতে গিয়েই নাকি বিয়ে করে নিয়ে এসেছিল। আমার নাম রেখেছিল আমার বাবা। বাবা আমাকে খুব ভালোবাসতো। অফিস থেকে আসার পর থেকে শুরু করে অফিসে যাওয়ার আগ পর্যন্ত আমি বাবার কাছেই থাকতাম। এক কথায় আমরা খুব সুখী পরিবার ছিলাম। আমার যখন 3.5 বছর তখন নাকি বাবা হার্ট অ্যাটাক করে মারা যান। শুনেছি এর আগেও একবার হার্ট অ্যাটাক করেছিলেন, কিন্তু দ্বিতীয়বার আর রক্ষা পাননি। আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন পরপারে। তারপর মা আমাকে লন্ডন থেকে বাংলাদেশে নিয়ে আসেন। মা সুন্দরীর পাশাপাশি শিক্ষিতও ছিল। বাবার বিজনেস সম্পর্কে মায়ের ভালোই আইডিয়া ছিল। মা আমাকে বাংলাদেশে আমার দাদির কাছে চৌধুরী বাড়িতে রেখে যান আর বলে যান লন্ডনে যার যার কাজ তারই করতে হয়, কোনো সার্ভেন্ট রাখার ব্যবস্থা নেই। আমি খুব ছোট, তাই মা আমাকে নিয়ে বিজনেস সামলাতে পারবে না, তাই আমাকে রেখে যাবে। 3 মাস পর পর দেখতে আসবে। মা চলে যাওয়ার পর দাদি আমার সর্বা হয়ে ওঠেন। আমার দাদু মারা গেছেন আমার জন্মের 1 বছর পর, আর আমার নানা নানু অনেক আগে মারা গেছেন। মাঝে মাঝে আমার 2 মামা দেখতে আসতেন। এক সময় তারাও আর আসেন না। আর মা প্রথম 2-3 মাস পর আসলেও তারপর থেকে 1 বছর পর আসতেন, কিন্তু আমাকে সময় দেওয়ার বদলে বাইরেই বেশি সময় কাটাতেন। তার আমার প্রতি অবহেলা প্রথমে সহ্য করতে কষ্ট হলেও ধীরে ধীরে মানিয়ে নিয়েছিলাম, যার ফলে মায়ের সাথে আমার ছোট্ট মনের দূরত্ব অনেক বাড়তে থাকে। আমার যখন 4 বছর বয়স তখন দাদি আমার জন্মদিন পালন করেন। বিভিন্ন এতিমখানায়ও খাবার বিতরণ করেন। সেই দিনটা আমার খুব খুশিতে কেটেছিল, কিন্তু সেই খুশিও বেশি দিন টেকেনি। কিছুদিন পর দাদি স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যান। তার জন্য আলাদা করে একজন নার্স রাখা হয়, আর আমাকে দেখাশোনা করার জন্য রেহানা আন্টিকে আনা হয়। প্রথমে রেহানা আন্টির সাথে আমি মিশতে না পারলেও তার মায়া মমতা যত্নগুলো আমাকে তার দিকে টানতে বাধ্য করেছে। একসময় তাকেই আমার মায়ের আসনে বসিয়ে দিই। আপন মায়ের অনুপস্থিতিতে তিনি আমার মা হয়ে ওঠেন। দাদি স্ট্রোক করার 6 মাস পর পরলোক গমন করেন। পৃথিবীতে আপন বলতে আর কেউ রইল না। আগে মা 1 বছর পর আসলেও দাদি মারা যাওয়ার পর থেকে 2 বছর পর আসতেন। আমার যাবতীয় খরচ মা দিতেন। ধীরে ধীরে আমার শারীরিক এবং মানসিক দিক উভয়ই পরিবর্তন হতে থাকে। পড়াশোনায় বরাবরই বেশ ভালো ছিলাম, তাই সব সময় ক্লাসে টপার হতাম। ইচ্ছা ছিল অনার্স কমপ্লিট করে একটা এতিমখানায় চাকরি করব।
ওদেরকে মায়ের মতো আদর করব, আর ওদের ছোট ছোট আবদারগুলো পূরণ করব। আমি চৌধুরী বাড়ির মেয়ে হলেও নিজেকে নিয়ে অহংকার করতে ভালো লাগে না, তাই সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করতাম। স্কুল লাইফে ছেলেদের মধ্যে আমার একটাই ফ্রেন্ড ছিল, রাতুল, আর আমার বেস্ট ফ্রেন্ড হলো নিশি। নিশির সাথে আমি সব কিছুই শেয়ার করতাম। ও আমাকে মানসিকভাবে খুব সাপোর্ট করতো। স্কুল শেষ করে কলেজে ভর্তি হই, কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হই। অনার্স থার্ড ইয়ারে ওঠার পরেও বেশ কিছুদিন ভালোই চলছিল। ফাইনাল পরীক্ষার 2 মাস আগেই বিষাক্ত একটা দমকা হাওয়া আমার সব কিছু তছনছ করে দিল। সে আর কেউ না, আফরাজ মেহরান চৌধুরী। আমি ইউনিভার্সিটিতে যাওয়ার সময় হুট করে একটা প্রাইভেট কার এসে আমার সামনে থামলো। আমি কিছু বুঝে ওঠার আগেই মুখে রুমাল চেপে ধরে আর আমি অজ্ঞান হয়ে যাই। তারপর নিজেকে আবিষ্কার করি অন্য একটা বাড়িতে। সামনে তাকিয়ে দেখি কাজী আর মিরহান সহ 5 জন লোক বসে আছে। মিরহান আমাকে একটা কাগজে সিগনেচার করতে বলে। আমি তখন চিৎকার করতে থাকি, কাগজটা দুমড়ে মুচড়ে ফেলে দিই আর বাসায় যাওয়ার জন্য ছটফট করতে থাকি। তখন মিরহান আমার হাত ধরে টেনে অন্য রুমে নিয়ে দরজা আটকে দিল। আমি আরও চিৎকার চেঁচামেচি শুরু করলাম। হঠাৎ মিরহানের একটা কথা আমায় স্তব্ধ করে দেয়। মিরহান কানের কাছে এসে ফিসফিস করে বলতে থাকে, আমি তোমাকে খুব ভালোবাসি ব্লুবার্ড, তাই তো তোমাকে বিয়ে করে আমার সকল অপেক্ষার অবসান ঘটাতে চাই। তুমি যদি রাজি না হও, এখানে তো সবার লাশ পড়বেই, সাথে তোমার প্রিয় রেহানা আন্টিও পরলোক গমন করবে। তুমি কি সেটা চাও? আর হ্যাঁ, আমি এই মুহূর্তে একটু মিথ্যা বলছি না, চাইলেই প্রুফ দিতে পারি। বলেই মিরহান তার পকেট থেকে পিস্তল বের করে আমাকে দেখালো আর বলল, এটার মধ্যে 6টা বুলেট আছে। প্রথম 4টা কাজী সহ ওই ছেলেগুলোর বুকে পড়বে, আর বাকি একটা রেহানা আন্টির বুক ঝাঁঝা করে ফেলবে। সেটাও আবার তোমার সামনে। দারুণ ব্যাপার, তাই না? মিরহানের কথাগুলো শুনে আমার মস্তিষ্ক যেন ফাঁকা হয়ে গেল। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে একটা কঠিন সিদ্ধান্ত নিলাম, যেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু তখন আমার কিছুই করার ছিল না, কারণ আমার পক্ষে চোখের সামনে এতগুলো মানুষের মৃত্যু দেখা সম্ভব ছিল না। আর যে রেহানা আন্টি আমার মায়ের মতো আগলে রেখেছেন, তাকে আমি কিভাবে খুন হতে দেখব? একবার মিরহানের চোখের দিকে তাকালাম। তার লাল চোখ জোড়া দেখে মনে হলো সে সত্যি বলছে। তাই আমি আর কোনো বাড়াবাড়ি না করে একটা অচেনা লোককে বিয়ে করতে রাজি হয়ে গেলাম, আর জীবনে এক নতুন অভিশাপকে বরণ করে নিলাম। সেই অভিশাপের একটাই নাম, আফরাজ মিরহান চৌধুরী।